আজকের গল্প বন্ধু। ব্যালকনির দিকে দরজাটা খুলে দিতেই সমুদ্র থেকে এক ঝাঁক শীতল বাতাস এসে ঝাপটা মারল পরিমল বাবুর চোখে মুখে। অদূরেই রোদে সোনার মতন চিকচিক করতে থাকা সমুদ্রটা দেখে মনটা এক অদ্ভুত প্রশান্তিতে ভরে গেল তার। উন্মুক্ত বাহুতে হঠাৎ গরম নিঃশ্বাসের স্পর্শ লাগতেই তাকিয়ে দেখলেন কখন যেন ঝর্ণা এসে দাঁড়িয়েছে তার পাশে। মেয়ের মাথায় পরম স্নেহে হাত বুলিয়ে দিয়ে বললেন, দেখছিস মা, কেমন সুন্দর সমুদ্র। উত্তর দিল না ঝর্ণা। পরিমলবাবু আবার বললেন, ওই যে দূরে কালো মতন একটা জিনিস দেখা যাচ্ছে, ওটা হলো বিবেকানন্দ রক। এটা দেখতেই প্রতি বছর প্রচুর বাঙালি ছুটে আসে এই সুদূর দক্ষিণে। আমরাও তো কাল লঞ্চে করে যাব ওখানে, তাই না গো? পাশ থেকে বলে উঠলেন মণিমালা দেবী। সায় দিলেন পরিমলবাবু, হ্যাঁ যাবই তো। ঝর্ণা তাও নির্বিকার। পরিমলবাবু লক্ষ্য করলেন মণিমালা দেবীর চোখটা আবার আস্তে আস্তে ভরে উঠেছে জলে। আজ মাস দুয়েক ধরে এই চোখের জল যেন আর শুকোতেই চাইছে না। কলিং বেলের আওয়াজটা শুনে স্তম্ভিত ফিরল ওদের। মণিমালা দেবী পায়ে পায়ে এগিয়ে গেলেন দরজার দিকে। দরজা খুলে যাকে দেখলেন তাকে মণিমালা দেবী চেনেন না। মুখে চাপদাড়ির সঙ্গে মানানসই কালো ব্লেজার পরিহিত আগন্তুক পরিষ্কার বাংলায় বললেন, নমস্কার ম্যাডাম। আপনি বাঙালি? পরিচয় জানার আগেই প্রশ্নটা আচমকা মুখ থেকে বেরিয়ে এলো মণিমালা দেবীর। ভদ্রলোক হেসে বললেন, একদম 100 ভাগ। আমার নাম পরিতোষ রায়, এই হোটেলের ম্যানেজার। আগন্তুকের নামটা হালকা কানে এসে লাগতেই ব্যালকনি থেকে ছিটকে বাইরের দরজার কাছে চলে এলেন পরিমলবাবু। যা আশঙ্কা করেছিলেন ঠিক তাই। এ তো সেই অবিকল, সেই চোখ, সেই নাক, সেই মুখ। পরিতোষ রায়ও বোধহয় চমকে উঠলেন পরিমলবাবুকে দেখে। হবে নাই বা কেন? সবাই তো বলে পরিমলবাবুর মুখটা নাকি বিশেষ পাল্টায়নি এত বছরেও। পরিতোষের মুখটা খানিক পাল্টালেও ওর ওই সবজেটে চোখ দুটো পরিমলবাবুকে জানিয়ে দিল এই সেই। কতগুলো বছর কেটে গেছে মাঝে, কমপক্ষে বছর 20 তো হবেই বোধহয়। গলার কাজটা শুকিয়ে পরিমলবাবুর। পরিতোষবাবুর মনের অবস্থাও বুঝি এই একই রকম। কিন্তু এদের মনের খবর সম্পর্কে অজ্ঞাত মণিমালা দেবী বলে উঠলেন, ভেতরে আসুন না। কিছু বলতে এসেছিলেন? না, মানে আসলে বাঙালি দেখলেই আলাপ করতে ইচ্ছে করে, তাই। কিছু প্রয়োজন হলে বলবেন ম্যাডাম, আসছি এখন। কেটে কেটে কথাগুলো বলেই দ্রুত সেখান থেকে চলে গেলেন পরিতোষবাবু। দরজা লাগিয়ে মণিমালা দেবী বললেন, অদ্ভুত মানুষ তো, উনি এভাবে চলে গেলেন কেন? মণিমালা দেবীর কথার কোনো উত্তর না দিয়ে খাটে ধপ করে বসে পড়লেন পরিমলবাবু। অস্থির লাগছে তার, অথচ তার তো কিছু যাওয়া আসা উচিত ছিল না এতে। স্বামীর চোখ মুখ দেখে কিছু আঁচ করে মণিমালা দেবী জিজ্ঞাসা করলেন, কি গো, কি হয়েছে তোমার? কই কিছু না তো। মুখে ব্যাপারটাকে এড়িয়ে যাওয়ার চেষ্টা করলেও স্মৃতিকে এড়াতে পারলেন না পরিমলবাবু। অচিরেই স্মৃতির অতলে তলিয়ে গেলেন তিনি। চোখের সামনে ভেসে উঠল বছর 20 আগের এক দৃশ্য। তখন তিনি ক্লাস 12, টেস্ট পরীক্ষাও হয়ে গেছে, স্কুল ফাইনালের প্রস্তুতিও চলছে জোর কদমে। এই সময়ই পড়ল তাদের প্রিয় স্কুলের সার্ধ-শতবর্ষের জন্মদিন। সেই উপলক্ষে 3 দিন ব্যাপী সাংস্কৃতিক অনুষ্ঠানের সঙ্গে আয়োজন করা হলো বিভিন্ন রকমের প্রতিযোগিতা। স্কুলের জন্মদিন তো আর বাদ দেওয়া যায় না, তার উপর এটাই শেষ সুযোগও বটে। অনুষ্ঠানের আনন্দে মাতোয়ারা পরিমলবাবু শেষ দিন যুগ্মভাবে কুইজ প্রতিযোগিতায় অংশ নিলেন তার প্রিয় বন্ধু তথা হরিহর আত্মা পরিতোষের সঙ্গে। স্কুলের সেরা ছাত্র ছিলেন ওরা দুজন। সব দিনই এ বলে আমায় দেখ, ও বলে আমায় দেখ। তাই বলাই বাহুল্য, দুই বন্ধু একসঙ্গে ছিনিয়ে নিলেন বিজয়ীর শিরোপা। পুরস্কার স্বরূপ 2টো পেনের সঙ্গে পেলেন একটা ট্রফি। এবারেই শুরু হলো বিপত্তি। পরিতোষবাবু তার মামা বাড়িতে থেকে পড়াশোনা করতেন, সেই কারণে পরিমলবাবু চাইলেন ট্রফিটা তার বাড়িতে থাক। কিন্তু পরিতোষবাবু যুক্তি দিলেন অন্য। তিনি বললেন, স্কুল শেষ হলে তো এই শহর ছেড়ে চলে যাবেন তিনি, তাই স্কুল জীবন থেকে পাওয়া শেষ উপহারটা রাখার অধিকার তারই বেশি।
এই ট্রফি তাকে স্কুল জীবনের স্মৃতির সঙ্গে সঙ্গে এই শহরটার কথাও মনে করাবে। কিন্তু পরিমলবাবুও নাছোড়বান্দা, অতএব শুরু হলো কথা কাটাকাটি। তারপর সেই সামান্য কথা কাটাকাটি কখন যেন এক ভয়াবহ ঝগড়ার রূপ নিল। ঝগড়ার মাঝেই পরিমলবাবুর হাতে ধরা ট্রফিটা আচমকা কেড়ে নিলেন পরিতোষবাবু। অপ্রস্তুতে ঘটনাটা ঘটে গেলেও পরিমলবাবুও ছাড়ার পাত্র নন, তিনি পাল্টা ছিনিয়ে নিতে গেলেন সেটা। এভাবেই দুজনে টানাটানি করতে করতেই কখন যেন ট্রফিটা গেল হাত থেকে ছাড়া হয়ে, মাটিতে পড়ে দুখণ্ড হয়ে গেল সেটা। চমকে উঠলেন দুজনেই। রুমের মধ্যেই ঝনঝন একটা শব্দ উঠতেই বর্তমানে ফিরে এলেন পরিমলবাবু। দেখলেন ঝর্ণা একটা কাঁচের গ্লাস ভেঙে ফেলেছে, ওর হাতটা কেটে গেছে খানিকটা। পরিমলবাবু ছুটে গেলেন ওর দিকে। মণিমালা দেবী সঙ্গে থাকা ফার্স্ট এড বক্সটা নিয়ে ঝর্ণার হাতে ওষুধ লাগিয়ে ব্যান্ডেজ করে দিলেন কাটা জায়গায়। একটা দীর্ঘশ্বাস ফেললেন পরিমলবাবু। তিনি একটি নামী বেসরকারি সংস্থার উচ্চপদস্থ অফিসার, আর মণিমালা দেবী ওকালতি করেন। ব্যস্ত জীবন দুজনেরই, টাকা রোজগারের নেশায় অহরহ ছুটে চলেন তারা। কিন্তু এই সব কিছু যার জন্য করছেন বলে এতদিন ভেবেছেন, সেই ঝর্ণা যে তাদের অভাবে একাকিত্বে ভুগতে ভুগতে কবে যেন মানসিক রোগী হয়ে গেছে, সে কথা তারা টেরই পাননি। যখন কে বুঝতে পারলেন মেয়ের মধ্যেকার অসঙ্গতি, তখন খানিক দেরিই হয়ে গেছে। কাউন্সিলিং চলছে ঝর্ণার, তার মাঝে সাইকোলজিস্টের পরামর্শে মেয়েকে নিয়ে চলে এসেছেন কন্যাকুমারীর এই চমৎকার প্রাকৃতিক পরিবেশে কিছুটা সময় একসাথে কাটাতে। মেয়েটা ছোট থেকেই একটু বেশি অন্তর্মুখী, তাই স্কুলেও সেরকম বন্ধুবান্ধব নেই তার। এ সময় দরকার ছিল বাবা মার সাহচর্যের, যেটার থেকে সে বঞ্চিত হয়েছে ক্রমাগত। ঝর্ণার মস্তিষ্ক তাই আশেপাশে কিছু মানুষকে কল্পনা করে নেয়, যারা তার বন্ধু, খেলার সঙ্গী। সেই কাল্পনিক বন্ধুর সাথেই আপন মনে গল্প করে সে। কখনো বন্ধুর কথায় খেলতে খেলতে বিপজ্জনক কিছু করে বসতে যায়। মেয়েটা যে কবে সুস্থ হবে জানে না কেউই। গতকালই এই হোটেলে এসে ওঠা আরেক বাঙালি পরিবারের সাথে আলাপ হয়েছিল পরিমলবাবুদের। আজ তাদের সঙ্গেই মণিমালা দেবী মেয়ের সুস্থতা কামনায় গেছেন কন্যাকুমারী মায়ের মন্দিরে পুজো দিতে। ঝর্ণা একটা ওষুধ খাওয়ার পর ঘুমিয়েছিল, তাই পরিমলবাবু হোটেলেই রয়ে গিয়েছেন মেয়ের কাছে। কাল পরিতোষবাবুকে দেখার পর থেকে ভীষণ অস্থির লাগছে তার। সেই ঘটনার পর দুই বন্ধুর কথাবার্তা সম্পূর্ণ বন্ধ হয়ে যায়। পরীক্ষা শেষে পরিতোষবাবু শহর ছেড়েও চলে যান। এরপর আজ এত বছর কোনো দিনও দেখা হয়নি তাদের মধ্যে, কেউ কারোর খোঁজও রাখেননি। ট্রফিটা ভাঙার জন্য একে অন্যকে দোষী ঠাউরে গেছেন ক্রমাগত। আজ এত বছর পর আবার সেই মানুষটাকে দেখে মনের মধ্যে বিভিন্ন ভাবনা ঘুরপাক খাচ্ছে পরিমলবাবুর। মনে হচ্ছে অসুস্থ মেয়েটাকে নিয়ে পরিতোষের হোটেলে ওঠাটা ঠিক হয়নি। ও যদি পুরনো রাগ পুষে রেখে খারাপ সার্ভিস দেয় বা কোনোভাবে তাদের হেনস্থা করে প্রতিশোধ নেওয়ার চেষ্টা করে। এসব কথা ভাবতে ভাবতেই আবার পরক্ষণে নিজেকে প্রবোধ দেন পরিমলবাবু। কী আর করতে পারে পরিতোষ, ম্যানেজার হোটেলের একজন, এমপ্লয়ির বেশি তো কিছু নয়। তাই কোনো গণ্ডগোল করলে মালিকের কাছে ওকে জবাবদিহি নিশ্চয়ই করতে হবে। এসব 7-5 ভাবতে ভাবতেই তার মনে হলো ঝর্ণা তো এখন ঘুমোচ্ছে। এ সময় তিনি টুক করে যদি স্নানটা করে নেন, তাহলে মাথাটা খানিক ঠান্ডা হবে নিশ্চয়ই। বাথরুম থেকে বেরিয়ে প্রথমেই পরিমলবাবুর নজর গেল বিছানার দিকে। ফাঁকা সেটা, জড়ো হওয়া বেড কভারটা ছাড়া আর কিচ্ছু নেই সেখানে। বুকটা ছ্যাঁত করে উঠল তার। কোথায় গেল ঝর্ণা? এক ঝলক গোটা ঘরটা দেখে নিয়ে ব্যালকনির দিকে চোখ যেতেই শরীরের রক্ত জল হয়ে এলো তার। তিনি স্পষ্ট দেখলেন ঝর্ণা ব্যালকনির রেলিংয়ের উপর দিয়ে বাইরে একটা পা ঝুলিয়ে দিয়ে ঝাঁপ দেওয়ার চেষ্টা করছে। চিৎকার করে ব্যালকনির দিকে ছুটে গেলেন পরিমলবাবু, কিন্তু শেষ রক্ষা করতে পারলেন না। কয়েক সেকেন্ডের ব্যবধানে পাখির ডানার মতন দুই বাহু প্রশস্ত করে নিচে ঝাঁপ দিলেন ঝর্ণা। আর্তনাদ করে নিচের দিকে তাকালেন পরিমলবাবু, কিন্তু এ কি! ঝর্ণা মাটিতে পড়ার আগেই কেউ ধরে নিয়েছে ওকে। চাপ দাড়ি, কালো ব্লেজার। পরিতোষ? না, নিজের ছোটবেলার বন্ধুকে চিনতে ভুল হওয়ার কথা নয় পরিমলবাবু, ওটা তো পরিতোষই। লিফট আসছিল না, তাই সিঁড়ি দিয়ে উদ্ভ্রান্তের মতো নিচে নামলেন পরিমলবাবু।
তারপর তাদের রুমের ব্যালকনির দিকটা আন্দাজ করে ছুটে বেরিয়ে গেলেন বাইরে। হোটেলের কয়েকজন কর্মচারী তাকে ওইভাবে ছুটে বেরোতে দেখে পেছন পেছন বেরিয়ে এলেন। পরিমলবাবু ঠিক জায়গায় পৌঁছে দেখলেন ঝর্ণা শুয়ে আছে মাটিতে। আধো আধো খোলা চোখে জড়ানো গলায় সে শুধু বলল, বাবা, পপি বলেছিল ওখান থেকে ঝাঁপ দিলে আমি পাখি হতে পারবো। এইটুকু বলেই জ্ঞান হারালো ঝর্ণা। পরিমলবাবুর মনে পড়ল ঝর্ণার কাল্পনিক বন্ধুদের মধ্যে পপি বলে একজনের কথা সে বলতো মাঝে মাঝেই। পুরো ব্যাপারটা বুঝতে বাকি রইল না তার। কিন্তু আশেপাশে তাকিয়ে কোথাও পরিতোষবাবুকে দেখতে পেলেন না তিনি। ভীষণ অবাক লাগলো। ঝর্ণাকে বাঁচিয়ে তারপর তাকে এভাবে মাটিতে শুইয়ে রেখে কোথায় গেলেন পরিতোষ? হোটেলের কর্মচারীদের সাহায্যে ঝর্ণাকে ভেতরে এনে একজন স্থানীয় ডাক্তারকে ডাকা হলো। তিনি দেখে বললেন, ভয়ের কিছু নেই, শক পেয়ে অজ্ঞান হয়ে গেছে। ডাক্তারের কথা শুনে খানিক আশ্বস্ত হলেন পরিমলবাবু। কিন্তু তখনই তার কানে গেল উপস্থিত সকলেই আলোচনা করছে যে কিভাবে সেকেন্ড ফ্লোর থেকে নিচে পড়েও ঝর্ণার গায়ে একটা আঁচড়ও পড়ল না। গলাটা একটু ঝেড়ে নিয়ে পরিমলবাবু বললেন, আপনাদের হোটেলের ম্যানেজার কোথায়? উনি তো আমার ঝর্ণাকে বাঁচিয়েছেন। আমি? অবাক হয়ে প্রশ্ন করল একটি কম বয়সী ছেলে। পরিমলবাবু তার অবাক হওয়ার কারণ বুঝতে না পেরে ছেলেটি আগের মতোই অবাক গলায় জবাব দিল, আপনি তো এইমাত্র বললেন এই হোটেলের ম্যানেজার আমার মেয়েকে বাঁচিয়েছে, কিন্তু আমি তো কিছু করিনি। কি বলছেন? কি কথা কখন বললাম? আমি তো বলছি যে ঝর্ণাকে এখানের ম্যানেজার পরিতোষ রায় বাঁচিয়েছেন। আমি নিজের চোখে দেখেছি। কিন্তু এখানের ম্যানেজার তো আমি, আর আমার নাম রমেশ কুমার। তাহলে পরিতোষ? স্যার, যে আপনার মেয়েকে বাঁচিয়েছে, কি যেন নাম বললেন তার? পাশ থেকে একজন লোক জিজ্ঞাসা করে উঠলেন। পরিমলবাবু দৃঢ় গলায় বললেন, পরিতোষ রায়। আপনি তাকে চিনলেন কি করে? হতভম্ব হয়ে প্রশ্ন করল হোটেলের আর এক কর্মচারী। সে আমার ছোটবেলার বন্ধু, যদিও এখানে আসার আগে জানতাম না যে সে এখানের ম্যানেজার। স্যার, এখানের ম্যানেজার আমি, রমেশ কুমার। আর মাফ করবেন, কিন্তু আমার মনে হয় আপনাকে নিশ্চয়ই আপনার বন্ধু ভুল তথ্য দিয়েছেন নিজের সম্বন্ধে। এক মিনিট ম্যানেজারবাবু। আচ্ছা স্যার, আপনি নিশ্চিত আপনি পরিতোষ বাবুকেই দেখেছিলেন আপনার মেয়েকে বাঁচাতে? মানে আপনার কিছু ভুলও তো হতে পারে। আফটার অল সেকেন্ড ফ্লোরের ব্যালকনি থেকে। ইম্পসিবল। আপনাদের এত দ্বিধা সন্দেহের কারণ আমি কিছুই বুঝতে পারছি না। আমার কোনো ভুল হচ্ছে না, ওটা পরিতোষই ছিল। আফটার অল হি ওয়াজ মাই চাইল্ডহুড ফ্রেন্ড, মাই বেস্ট ফ্রেন্ড। শেষ কথাগুলো খানিকটা স্বগতোক্তির স্বরেই বললেন পরিমলবাবু। স্যার, একজন মৃদু গলায় ডাকলেন। কি? স্যার, প্লিজ আপনি এই কথাটা কাউকে বলবেন না। আমাদের হোটেলের ক্ষতি হবে এতে। মানে কি বলতে চাইছেন কি আপনারা? আমি তো কিছুই বুঝতে পারছি না। স্যার, পরিতোষবাবু এই হোটেলের ম্যানেজার ছিলেন, এ কথা সত্যি। রমেশবাবু আসার আগে উনি ছিলেন এখানকার ম্যানেজার। ছিলেন মানে? হ্যাঁ স্যার, ছিলেন। মানে উনি আর এখন এই পৃথিবীতে নেই। হোয়াট? আপনারা কি পাগল হয়েছেন? না স্যার, আমরা ঠিকই বলছি। পরিতোষবাবু খুব ভালো মানুষ ছিলেন, এই হোটেলের জন্য নিজেকে উজাড় করে দিয়েছিলেন। কিন্তু কিন্তু কি? হঠাৎ স্যারের একদিন জ্বর হয়, তারপর আমরা কিছু বুঝে ওঠার আগেই 1 সপ্তাহ যায়নি স্যার, প্রায় মাস 7 হয়ে গেল। আমি বিশ্বাস করতে পারছি না আপনাদের কথা। এ কি করে হয়? আজ আমি স্পষ্ট দেখলাম পরিতোষ। তাছাড়া কাল তো ও নিজে আমার রুমে এসেছিল, আমার স্ত্রীর সাথে আলাপ করে গেল। বিশ্বাস তো হতো না স্যার। এর আগেও কয়েকটা বাঙালি পরিবার স্যারের মতন কাউকে দেখার কথা বলেছিলেন, কিন্তু ওরা যেহেতু আগে চিনত না, তাই নিশ্চিত করে কিছু বলতে পারেনি। আর আমরাও ব্যাপারটাকে লঘু করে দেখেছি, কারণ এসব কথা 5 কান হলে আমাদের হোটেলেরই ক্ষতি। কিন্তু এখন মনে হচ্ছে সব সত্যি।
কেননা আপনি তো বলছেন আপনার প্রিয় বন্ধু ছিলেন উনি। কোনো উত্তর না দিয়ে ধপ করে সোফায় বসে পড়লেন পরিমলবাবু। সব কেমন এলোমেলো হয়ে যাচ্ছে তার। এরা কি বলছে সব? পরিতোষ আর নেই? পরিতোষ তার সেই ছেলেবেলার খেলার সাথী, তার প্রিয় বন্ধু, আর নেই সে। বাবা, আমি এখানে কি করছি? এখানে এত ভিড় কেন? কি হয়েছে? চমকে উঠলেন পরিমলবাবু। কখন যেন জ্ঞান ফিরেছে ঝর্নার। ওর কি কিছুই মনে নেই কি ঘটেছে? আর ঝর্নার গলার স্বর, কথা বলার ধরন কেমন যেন অন্যরকম লাগছে না? মা, তোর কি কিছু মনে পড়ছে না? পপি তোকে ডেকেছিল। কে পপি? অবাক গলায় জিজ্ঞাসা করলো ঝর্না। দ্বিতীয়বার চমকে উঠে মেয়েকে বুকে জড়িয়ে ধরলেন পরিমলবাবু। তবে কি ঝর্না ঠিক হয়ে গেল? ওর গলার স্বরটাও তো আজ বহুদিন পর সেই আগের মতো লাগছে। এখন সব কিছু ঠিকঠাক ছিল, কিন্তু হঠাৎ করে ঝর্না ঠিক হলো কি করে? তবে কি পরিতোষ? স্যার, মৃদু গলায় ডেকে উঠলেন একজন। কি, একটা কথা বলবো? হ্যাঁ বলুন। পরিতোষ স্যার মারা যাওয়ার আগে বলেছিলেন ওনার অস্থি যেন গঙ্গায় বিসর্জন দেওয়া হয়। এই ছিল তার শেষ ইচ্ছে। আমরা তো কেউ যেতে পারিনি এখনও। আপনি যদি... হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই। আমার প্রিয় বন্ধুর শেষ ইচ্ছে। কথাটা শেষ করতে পারলেন না পরিমলবাবু। গলাটা ধরে এলো তার। ভগবানের কি অদ্ভুত খেলা! তিনি এত ভালো একজন বন্ধু পেয়েও স্রেফ ছেলেমানুষির বশে সেই বন্ধুকে হারিয়েছিলেন। আর আজ তারই মেয়ে শুধু ভালো বন্ধুর অভাবে এমন করে অসুস্থ হয়ে পড়ছে। আর পারলেন না নিজেকে সামলাতে। ঝর্নাকে বুকের শক্ত করে জড়িয়ে ধরে হাউমাউ করে কেঁদে উঠলেন পরিমলবাবু। বন্ধুরা, আজকের গল্পটি কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। অসংখ্য ধন্যবাদ।